মুভির শুরুটা হয় জাপানের একটা বন্দরে, যেখানে জাহাজ থেকে কন্টেইনার খালাস করা হচ্ছিল। তখন একটা কন্টেইনার ওভারলোডেড হওয়ায় নিচে পড়ে যায়, আর কন্টেইনার ভর্তি লাল চন্দন কাঠ বেরিয়ে আসে। সেই কাঠের মধ্যে একজন মানুষও ছিল। তখন সেখানে ওই কাঠের চালানের মালিক চলে আসে, আর তার এত দামি কাঠের মধ্যে ওই মানুষটাকে আবর্জনা মনে করে ফেলে দিতে বলে। লোকটাকে ক্রেনে ঝোলানো হয়। তখন তার পকেট থেকে একটা ইন্ডিয়ান রুপির নোট পড়ে। সেটা দেখে সবাই বুঝতে পারে যে এটা আর কেউ নয়, পুষ্পা। সবার মনে একটা কাঁপন ধরে যায়। পুষ্পা বলে যে এখানে সে তার পাওনা টাকা নিতে আসছে। তখন সেখানে থাকা সবাই পুষ্পাকে অ্যাটাক করে। এইখানে অস্থির একটা ফাইটিং সিন দেখা যায়। ফাইটিং এর মাঝে একজন এসে জিজ্ঞেস করে, ওদের সাথে ঝামেলায় কেন জড়াচ্ছিস? এত দূর থেকে একলা টাকা নিতে আসছিস, এখন তো তোর জানও যেতে পারে। পুষ্পা বলে যে যেটা আমার হকের টাকা, সেটা 8 আনা হোক আর 4 আনা, আসমানে হোক আর 7 সমুদ্রের ওপার হোক, পুষ্পা সেটা ছিনিয়ে আনবেই। তো এভাবেই ফাইটিং এর একটা পর্যায়ে পুষ্পার বুকের পাশে একটা গুলি লাগে, আর সে পানিতে পড়ে যায়। তখন তার চোখে ভেসে ওঠে তার ছোটবেলার একটা স্মৃতি। কিছু পোলাপান মাঠে খেলছিল, পুষ্পা এক পাশে বসে খেলা দেখছিল। তখন পানিতে বল পড়লে ওই ছেলেগুলো পুষ্পাকে বলে, তুই যদি বলটা এনে দিতে পারিস তাহলে আমরা মেনে নেব, ভেঙ্কাটামানি তোর বাপ। তখন পুষ্পা পানিতে নামে বল আনতে, কিন্তু সাঁতার না জানায় তার খুব কষ্ট হচ্ছিল। ঠিক এ সময় পুষ্পা ঘুম থেকে লাফিয়ে ওঠে, অর্থাৎ তার পুরনো কষ্টের দিনগুলো এখনো সে ভুলতে পারে নাই। স্ক্রিন শিফট হয়, সবাই অপেক্ষা করছিল একটু পরই ট্রাক আসবে। সেই ট্রাকে করে সবাই জঙ্গলে যাবে লাল চন্দন কাঠ কাটার জন্য। ট্রাক আসে, সবাই ট্রাকে উঠছিল। এ সময় ট্রাকে উঠতে দেখা যায় সেই পুলিশ অফিসার শেখাওয়াতকে। ট্রাক যখন চলছিল তখন সবাই বলছিল, তুমি কে? আগে তো দেখি নাই, তোমার চোখে মুখে ভয় কেন? ভয়ের কিছু নাই, পুষ্পা ভাবের ট্রাক এটা, পুলিশ কিছুই বলবে না। অন্য একজন বলে যে আগেও এক পুলিশ অফিসার ছিল শেখাওয়াত, তাকে তো পুষ্পা সব খুলে রেখে ছেড়ে দিছিল। যাই হোক, একটা সময় সবাই জঙ্গলে পৌঁছে যায়। সবাই কাঠ কেটে নিয়ে আসে, ওজন দিয়ে একে একে সবাইকে পেমেন্ট দেয়া হচ্ছিল। তখন শেখাওয়াতও ওজন দিয়ে পেমেন্ট নেওয়ার সময় তার নাম জানতে চাইলে সে যখন তার নাম বলে তখন সবাই চমকে যায়। এবার শেখাওয়াত তার আসল রূপে ফিরে আসে। আসলে এটা ছিল তার প্ল্যান, একদম হাতে নাতে সবাইকে ধরার জন্য। চারদিক থেকে পুলিশ এসে সবাইকে ঘিরে ফেলে, অ্যারেস্ট করা হয় সবাইকে। এদিকে গ্রামে একটা মেয়ের বিয়ে, কিন্তু বর শ্রীনিবাসের কোনো খবর নাই। তখন মেয়ের বাপ মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চাইলে মেয়েটা বলে যে ও সময় মতোই চলে আসবে, পুষ্পা তাকে ছাড়িয়ে আনবে। মেয়েটার বাবা রেগে বলে, একটা সাধারণ শ্রমিককে ছাড়াইতে কি পুষ্পা থানায় যাবে নাকি? তখন দেখা যায় পুষ্পা তার দলবল নিয়ে থানায় হাজির হয়, আর ডিউটি অফিসারকে বলে শুধু শ্রীনিবাসকে ছেড়ে দিতে, আজ ছেলেটার বিয়ে। অফিসার বলে যে শেখাওয়াত স্যার থানায় নাই, সে জানলে তার চাকরি থাকবে না। তখন পুষ্পার সাথে থাকা শ্রীনিবাস নামের একটা ছেলেকে জেলের ভেতরে দিয়ে জেলে থাকা শ্রীনিবাসকে ছেড়ে দিতে বলে। তো যখন শ্রীনিবাসকে ছাড়া হয়, পুষ্পার চোখ পড়ে তার বুকের উপর আঘাতের চিহ্ন, যেটা দেখে পুষ্পার রাগ উঠে যায়। শেখাওয়াত তার লোকদেরকে এভাবে মারছে, এবার সে চায় যে একজনকে না সবাইকে ছাড়তে হবে। ডিউটি অফিসার বলে এই কাজ করলে তাদের কারোই চাকরি থাকবে না। তখন পুষ্পা থানার সব অফিসারের লাইফ টাইমের চাকরির বেতন সহ সব টাকা একবারে দিয়ে দেয়। এরপর শেখাওয়াত যখন থানায় এসে সব জানতে পারে তখন তার আর কিছুই করার থাকে না, শুধু আফসোস করে যে এত কষ্ট করে জাল বিছাইয়া হাতে নাতে ধরলো। আর পুষ্পা থানায় এসে সবাইকে নিয়ে গেল। পুষ্পা তো এখন প্রচুর টাকার মালিক। আজ সে সিএম এর সাথে দেখা করতে যাবে। যাওয়ার আগে বউ শ্রীভাল্লির কাছে বিদায় নিতে যায়। তখন তার বউ খুব করে আবদার করে পুষ্পা যেন সিএম এর সাথে একটা ছবি তুলে আনে, সে ড্রয়িং রুমে টানিয়ে রাখবে, আর সবার কাছে গৌরব করে বলবে তার স্বামীর সিএম এর সাথে ওঠা বসা আছে। তো এরপর পুষ্পা তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে এবং পিএম সিদাপ্পাকে সাথে নিয়ে দেখা করে সিএম এর সাথে। সিদাপ্পা পুষ্পাকে সিএম এর সাথে পরিচয় করিয়ে দেয়। সিএম বলে যে সে আগে থেকেই পুষ্পাকে চেনে। পুষ্পা তো তাদের দলের জন্য অনেক টাকা ডোনেশন দেয়। কথা বলতে বলতে পুষ্পা সিএম এর পাশে দাঁড়ায় ছবি তোলার জন্য, আর সাথে সাথে সিএম বাধা দেয় আর বলে যে ওকে চিনি, তার মানে এই না যে একটা গুন্ডার সাথে ছবি তুলতে হবে। জুতা যতই দামি হোক তার স্থান সব সময় পায়ে।
ইতিমধ্যে ক্যামেরাম্যান একটা ছবি তুলে ফেলছিল, সিএম সেটাও নষ্ট করে দেয়। সিদ্ধাপ্পা তো জানে পুষ্পা কেমন ঘাড়তেরা মানুষ। সে বাইরে এসে পুষ্পাকে জিজ্ঞেস করে, তুই মাইন্ড করিস নাই তো? পুষ্পা বলে যে না, সে একজন সিএম, আমার মতো গুন্ডার সাথে ছবি তুলবে না, এটাই স্বাভাবিক। আপনি সিএম হলে আপনিও এটাই করতেন। সিদ্ধাপ্পা বলে, আমি এমন করব কেন? আমি কখনোই এমন করতাম না। তখন পুষ্পা বলে, ঠিক আছে, তাইলে সিএম হয়ে যান। সিদ্ধাপ্পা পুষ্পার কথাটা হেসে উড়িয়ে দেয়। পুষ্পা বলে, আরে আপনার পাশে তো পুষ্পা আছে, আমার পাশে যদি কোনো পুষ্পা থাকতো না, পুরো দুনিয়ার উপর রাজ করতাম। সিদ্ধাপ্পা বলে যে, কিন্তু সিএম হওয়া এত সহজ না, অনেক টাকা খরচ করতে হয়, কম করে হলেও 100 কোটি। পুষ্পা বলে, 500 কোটি দেব। পুষ্পা সিএম এর সাথে দেখা করতে গেছে, ব্যাপারটা টিভিতে লাইভ দেখাচ্ছিল, আর শ্রীভাল্লি সেটা দেখছিল। পুষ্পা যখন বেরিয়ে যাচ্ছিল তখন সাংবাদিকরা জানতে চায় সে সিএম এর সাথে ছবি তুলছে কিনা। পুষ্পা বলে যে সিএম এখন বিজি তো, সে বলছে 24 তারিখ সে আমার বাড়ি এসে আমার বউয়ের সাথে ছবি তুলবে। এদিকে সিদ্ধাপ্পা দেখা করে পার্টির লিডার প্রতাপ রেড্ডির সাথে এবং সে সিএম হওয়ার ব্যাপারে কথা বলে। প্রতাপ রেড্ডি বলে যে, আমি অনেক বছর যাবৎ তোমাকে চিনি, সিএম হওয়ার মতো সাহস তো তোমার নাই, বলো তোমার পিছনে কার হাত আছে? এ সময় দেখা যায় পুষ্পা দলবল নিয়ে প্রতাপ রেড্ডির ভাই সুব্বা রেড্ডির সাথে দেখা করে এবং তাকে 5 কোটি দামের একটা সোফা গিফট করে। সুব্বা রেড্ডি তার ভাইকে ফোন করে বলে, এখানে একজন লোক আসছে একটা দামি সোফা নিয়ে। প্রতাপ পুষ্পার সাথে কথা বলতে চায় আর জানতে চায় এত দামি সোফা দেওয়ার মতলবটা কি। পুষ্পা বলে যে, এটা তো আপনার জন্য না, এটা আপনার ভাইকে দিছি আপনাকে ফোন দেওয়ার জন্য, আপনারটা সামনে দেখেন। তখন প্রতাপের সামনে আরো দামি একটা সোফা আনা হয়, যেটার দাম 25 কোটি টাকা। এবার প্রতাপ জানতে চায় পুষ্পা কিসের টেন্ডার চায়। পুষ্পা বলে, টেন্ডার না, সিদ্ধাপ্পাকে সিএম বানাতে হবে, যদি না করেন তাহলে এমন সোফা আমার কাছে আরো অনেক আছে, অন্য কাউকে দিয়ে সিদ্ধাপ্পাকে সিএম বানাবো। সিদ্ধাপ্পা বাইরে এসে পুষ্পাকে রাগ করে, টাকা কি সে লেমন জুস পাইছে নাকি? এভাবে খরচ করলে তো তাদের সিন্ডিকেট শেষ হয়ে যাবে, এত টাকা সে কই পাবে? পুষ্পা হেসে বলে, সে কি পুষ্পাকে জাতীয় খেলোয়াড় ভাবে? জাতীয় না, আন্তর্জাতিক খেলোয়াড় সে। এবার সে দেশের বাইরে সরাসরি লালচন্দনের বড় চালান পাঠাবে। এরপরই দৃশ্য আসে শ্রীলঙ্কার একটা বিচে। ইন্ডিয়ার লালচন্দনের সবচেয়ে বড় চালান যে নেয় সেই শিবার সাথে পুষ্পা দেখা করে। তো পুষ্পার বেশভূষা দেখে শিবার একদম পছন্দ হচ্ছিল না। পুষ্পা একটা লরি নিয়ে গেছে দেখা করতে, সে কি পারবে কমপক্ষে 1000 টন মাল দিতে? শিবা ইন্ডিয়াতে ফোন করলে 100 টন মাল এমনিতেই চলে আসবে। তখন পুষ্পা বলে যে, ইন্ডিয়াতে ফোন কর না এখনই, 100 কেন, 10 টন মাল দিতে বল। শিবা একে একে ইন্ডিয়াতে ফোন করে বেশ কজনের কাছে মাল চায়, কিন্তু দেখা যায় তারা একটু পরই পুষ্পার কাছে ফোন করে মাল চায়। এবার শিবা পুষ্পার পাওয়ার বুঝতে পারে আর পুরো 2000 টন মালের ডিল হয়, যার মূল্য দাঁড়ায় 5000 কোটি টাকা, কিন্তু পুষ্পা নিতে চায় 4900 কোটি টাকা। শিবা হেসে বলে, 100 কোটি কম কেন, মাল কম আছে নাকি? পুষ্পা হেসে ওঠে। একটু পরই দেখা যায় পুষ্পা শিবার হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ পুষ্পা বাকি 100 কোটি টাকা দিয়ে হেলিকপ্টার কিনে নিছে, যেটার জন্য শুরুতে শিবা তাকে ভ্যালু দিচ্ছিল না। পুষ্পা ইন্ডিয়াতে ফিরে আসে, সিন্ডিকেটের সবাইকে নিয়ে মিটিংয়ে বসে আর কিভাবে এত বড় চালান জোগাড় করবে সেই প্ল্যান করে। একজন জানতে চায়, হঠাৎ একসাথে এত বড় চালানের কি দরকার? পুষ্পা বলে যে, ফটো ফ্রেম বানানোর জন্য। রুমের ওই জায়গাটা খালি তো, তার বউয়ের শখ হইছে, ওইখানে সিএম এর সাথে পুষ্পার একটা ফটো রাখবে। স্ক্রিন শিফট হয়, মঙ্গল সিনুর বউ যায় শেখাওয়াতের কাছে। শেখাওয়াত তখন দুষ্টু কাজ করছিল, সে তাড়াতাড়ি পর্দার আড়ালে লুকায়। মঙ্গল সিনুর বউ বলে যে, পুষ্পা কি তোর পুরুষত্ব কেড়ে নিছে নাকি? মহিলা দেখলে আড়ালে লুকাচ্ছিস কেন? ওইদিকে পুষ্পা বড় একটা চালান শ্রীলঙ্কাতে পাঠাচ্ছে, সেদিকে তোর নজরই নাই। সিনুর বউ শেখাওয়াতকে জানায় পুষ্পা কোন কোন জায়গা দিয়ে কিভাবে মাল খালাস করবে। এবার শেখাওয়াত গিয়ে পুষ্পা ট্রাক আটক করে এবং পুষ্পার লোক বেচ্চা রেড্ডিকে নদীতে ফেলে দেয়। বেচ্চা রেড্ডির সৎকারে পিএম সিদ্ধাপ্পা আসে। তখন মঙ্গল সিনুর একজন লোক বলে যে, বেচ্চা রেড্ডির মৃত্যু আমাদের জন্য একটা ওয়ার্নিং, এভাবে চলতে পারে না,
আপনি পুষ্পা আর শেখাওয়াতের মধ্যে সমঝোতা করেন, তা না হলে সিন্ডিকেট পুষ্পার কাছ থেকে আবার মঙ্গল সিনুর কাছে ফেরত দিয়ে দেন। সিদাপ্পা থানায় যায়, শেখাওয়াতকে 1 কোটি টাকা অফার করে বলে পুষ্পার সাথে ঝামেলায় না জড়াতে। শেখাওয়াত সবাইকে বাইরে বের করে দেয়, তারপর সিদাপ্পাকে বলে জামা খুলতে। সিদাপ্পা তো অবাক হয়ে যায়, সে কেন জামা খুলবে। শেখাওয়াত বলে যে আজ যেমন আমার সামনে আপনি জামা খুলতে লজ্জা পাচ্ছেন, সেদিন আমাকেও খুলতে হয়েছিল, তাই এখানে সমস্যা টাকা নিয়ে না, ইজ্জত নিয়ে। সিদাপ্পা বুঝতে পারে পুষ্পা শেখাওয়াতকে সরি বললেই কেবল এই সমস্যা সমাধান হবে। সে শেখাওয়াতকে বলে যে সে পুষ্পাকে দিয়ে সরি বলাবে। শেখাওয়াত তো ভীষণ এক্সাইটেড। সে বিশাল এক আয়োজন করে, পুষ্পা আসবে, সবার সামনে সরি বলবে। ওদিকে দেখা যায় পুষ্পার লোক তাকে বোঝাচ্ছিল এবার যেন সে সরিটা বলে সমঝোতা করে নেয়। শ্রীভাল্লিও তাকে বলে সিন্ডিকেটের ভালোর জন্য সরি বলে দিতে। পুষ্পা সবাইকে সাথে নিয়ে রওনা দেয়। সবাই জড়ো হয়। পুষ্পা আর শেখাওয়াত এক টেবিলে, গান বাজনা বন্ধ করে একদম নিস্তব্ধ পরিবেশ। সবাই পুষ্পাকে সরি বলতে বলে, পুষ্পা তো চুপ। পরিবেশটা এমন যে যেন বিয়ের কনেকে কবুল বলতে বলা হচ্ছে, আর সবাই কান পেতে আছে শোনার জন্য। তো একটা সময় পুষ্পা সরি বলেই দেয় আর উঠে চলে যায়। এদিকে শেখাওয়াত সেই সরি বলাটা রেকর্ড করে রাখে আর বারবার কান পেতে শুনতে থাকে। সে যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। পুষ্পা যেতে যেতে বলছিল, আমি চলে আসার পর নিশ্চয়ই ওইখানে সবাই হাসতেছে, আজ নিজেকে একদম বোকা মনে হচ্ছে, এমন জীবন আমি চাই না। বলতে বলতে পুষ্পা গাড়িটা ঘোরায় আর সোজা চলে যায় শেখাওয়াতের পার্টিতে। শেখাওয়াত ইতিমধ্যে গাড়িতে উঠেছে চলে যাওয়ার জন্য। হঠাৎ সে দেখতে পায় ফুল স্পিডে একটা গাড়ি আসতেছে। এরপরই দেখা যায় পুষ্পা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে সুসু করছে। একটু পরই দেখা যায় পানিতে পড়ে আছে শেখাওয়াত। সবাই তাড়াতাড়ি তাকে ধরে উঠায়। শেখাওয়াত তো পুরাই হা হয়ে গেছে, তার মুখে কোনো কথাই নাই। শেখাওয়াতকে ভালো পানি দিয়ে ধুয়ে মুছে দেয়া হয়। এরপর শেখাওয়াত বলে যে আজ থেকে সে পুষ্পার সব চালান এমনভাবে ধরবে যে পুষ্পা টেনশন করতে করতেই মারা যাবে। তখন পুষ্পাও একটা চ্যালেঞ্জ দিয়ে বলে, সামনের সোমবার 4:11 2000 টন মাল চেন্নাই বর্ডার পার হবে। দম থাকলে আটকে দেখা, যদি একটা লাকড়িও ধরতে পারিস তাইলে আমি নিজেই সিন্ডিকেট ছেড়ে দেব। স্ক্রিন শিফট হয়। শেখাওয়াত টিম নিয়ে একটা ব্রিজে অপেক্ষা করছিল আর অন্য সব পথেও চেকপোস্ট রাখছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কোনো ট্রাক আসছে না। শেখাওয়াত লাল পানি খেয়ে বোতলটা ছুঁড়ে মারে, তখন বোতল ভাঙার শব্দ পাওয়া যায়। তখন শেখাওয়াতের সন্দেহ হয় বোতল পানিতে পড়লে তো এমন আওয়াজ হওয়ার কথা না। সে নিচে তাকিয়ে দেখে নদীতে পানি নাই, শুধুই পাথর। এবার সে বুঝতে পারে পুষ্পার ট্রাকগুলো নদী দিয়ে পার হচ্ছে। শেখাওয়াত তাড়াতাড়ি টিম নিয়ে রওনা দেয়। পুষ্পাও তো কম না, সে কখনো হাতি দিয়ে রাস্তা বন্ধ করে দেয়, কখনো বা লোকজন দিয়ে। তারপরও সব বাধা পেরিয়ে শেখাওয়াত নদী দিয়েই ট্রাকের পিছু নেয়। পুষ্পার লোক পুষ্পাকে জানায়, আমরা প্রায় নদী পার হয়ে গেছি। শেখাওয়াতও আমাদের পিছু নিছে। পুষ্পা এবার ফোন দেয় সেই সুইচ গেট ম্যানেজারকে, যে আগেরবার গেট বন্ধ করে দিছিল আর এবার গেট খুলে দেয়। ট্রাকগুলো ততক্ষণে তীরে উঠে গেছে আর এদিকে পুলিশের গাড়িগুলো পানিতে আর আগাতে পারে না। কিন্তু শেখাওয়াত তো থামার বান্দা না। সে গাড়ি থেকে নেমে একটা পাহাড়ে ওঠে। তখন আবার তার সামনে দিয়ে একের পর এক গরুর গাড়ি যাচ্ছিল। শেখাওয়াত একটা গাড়িতে উঠে দাঁড়ায়, সামনেই পুষ্পার ট্রাক। এবার আর রক্ষা হয় না। অবশেষে শেখাওয়াত সব মাল আটক করে। শেখাওয়াত তো ভীষণ খুশি, সাথে মঙ্গল সিনু ও তার বউও। আবার সিন্ডিকেট তাদের কাছে ফিরে আসবে। শেখাওয়াত সাংবাদিকদের কাছে খুব গৌরব করে। তখন একজন অফিসার তাকে ভেতরে ডেকে নিয়ে যায়। মঙ্গল সিনু বলে যে এইটা লালচন্দন কাঠ না, এটাকে সান্দ্রা বলে। শেখাওয়াত তো বিশ্বাসই করতে পারছিল না। সে জানতে চায় সান্দ্রা কি। সিনুর বউ বলে, যেমন তুই আর আমার স্বামী, উপর থেকে পুরুষ মনে হয়, ভেতর থেকে না। এই কাঠও তেমন। কিন্তু শেখাওয়াত বুঝতে পারে না মাল গেল কোন দিক দিয়ে। তখন বাইরে গরুর পাল যাওয়ার আওয়াজ শোনা যায়। শেখাওয়াত দৌড়ে বাইরে যায়। কাল রাতে যে গরুর গাড়ি গেল, আজ শুধু গরু যাচ্ছে। তার সামনে একটা গরুর গাড়ি আনা হয়। এবার সে বুঝতে পারে কাল রাতে তার নাকের ডগা দিয়েই লালচন্দন কাঠের গরুর গাড়ি চলে গেছে। সে একটা গাড়ি ভেঙে দেখে সেটাই ছিল আসল লালচন্দন। পুষ্পা সেখানে আসে, তাদের মধ্যে ইশারায় কথা হয়। পুষ্পা বলতে থাকে সে কিভাবে তাদেরকে বোকা বানালো।
এখন কথা হলো, পুষ্পা তো বলছিল শেখাওয়াত একটা লাকড়িও ধরতে পারলে পুষ্পা সিন্ডিকেট ছেড়ে দিবে। শেখাওয়াত তো একটা গরুর গাড়ি আনছে, তাহলে কি পুষ্পা এখন সিন্ডিকেট ছেড়ে দিবে? পুষ্পা বলে, পুষ্পা নাম শুনে কি ফ্লাওয়ার ভাবছো? ফ্লাওয়ার না, পুষ্পা হলো ওয়াইল্ড ফায়ার। আর তখনই গরুর গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। পুষ্পার গ্রামে পূজার উৎসব চলছিল। তখন শ্রীভাল্লি মাথা ঘুরে পড়ে যায়। সবাই বুঝতে পারে পুষ্পার ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে। এই খুশিতে পুষ্পা নেচে গিয়ে উল্লাস করে। তখন সেখানে থাকা কিছু বখাটে পুষ্পার ভাতিজি অর্থাৎ পুষ্পার সৎ ভাইয়ের মেয়েকে ডিস্টার্ব করছিল। আর তখন পুষ্পা সবাইকে শায়েস্তা করে, কিন্তু তার সৎ ভাইয়ের এ নিয়ে কোনো অনুতাপ নেই। সে বরাবরের মতোই পুষ্পাকে তার কেউ বলে অস্বীকার করে। এরপর সেই বখাটেগুলোকে জুতার মালা পরিয়ে ঘোড়ার পিঠে করে ঘোরানো হয়। এদিকে চালান জায়গা মতো পৌঁছে যায় আর ট্রাক ভর্তি করে পুষ্পার টাকা চলে আসে। সিদাপ্পা সিএম হিসেবে শপথ নেয় আর শপথ নিয়েই সে পুষ্পার বাড়িতে দাওয়াত খেতে আসে। সাংবাদিকরা জানতে চায় সে কেন পুষ্পার বাড়িতে আসলো। সিএম বলে যে পুষ্পা তার ভাইয়ের মতো, তাই সে দাওয়াত খেতে এসেছে। তখন ওই সাংবাদিকের মনে পড়ে আজ তো 24 জুলাই। সেদিন পুষ্পা বলেছিল 24 জুলাই তার বউয়ের জন্মদিন, আর সেদিনই সিএম তার ঘরে আসবে তার বউয়ের সাথে ছবি তুলতে। তাহলে কি পুষ্পা বউয়ের ইচ্ছার জন্য সিএমই বদলে দিল? এদিকে পুষ্পার কাছে একের পর এক হারতে হারতে শেখাওয়াতের ইগোতে খুব লাগে। তাই সে যে কাঠ আটক করেছিল সেই সান্দ্রা কাঠে আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুনে নিজেকেও শেষ করে দেয়। এদিকে পুষ্পা যে ছেলেগুলোকে মেরেছিল সেই ছেলেটা পুষ্পার ভাতিজিকে তুলে নিয়ে যায়। তখন তার সৎ ভাইয়ের বউ এসে পুষ্পাকে অনুরোধ করে তার মেয়েকে উদ্ধার করে আনতে। পুষ্পা তো ভীষণ রেগে যায়। সে দলবল নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে যায় টিভি সেন্টারে এবং লাইভে বলে যে তার ভাতিজিকে যেই নিয়ে যাক যেন সুস্থভাবে ফিরিয়ে দিয়ে যায়। পুষ্পা ফায়ার হলে কি হবে সেটা তো সবাই জানে। টিভিতে নিউজটা দেখে সেই ছেলেটা পুষ্পাকে ফোন করে আর বলে যে 10 কোটি টাকা সাথে নিয়ে একা গিয়ে তার ভাতিজিকে নিয়ে আসতে। এদিকে দেখা যায় পার্টির লিডার হঠাৎই সিএম সিদাপ্পার বাড়িতে আসে আর বলে যে পুষ্পার ভাতিজিকে যে তুলে নিয়ে গেছে সে তার ভাতিজা, তাই পুষ্পা যেন এই ব্যাপারে নাক না গলায়। সিদাপ্পা সাথে সাথে পুষ্পাকে ফোন দেয়, কিন্তু পুষ্পা তো হার মানার মানুষ না। সে লিডারকেও হুমকি দিয়ে দেয় আর হেলিকপ্টার নিয়ে একলাই রওনা দেয় ভাতিজিকে উদ্ধার করতে। একটা পুরনো প্রাসাদে গিয়ে সে সব টাকা ফেলে দেয়, কিন্তু পুষ্পা ভালো করেই জানতো পার্টি লিডারের ভাতিজা মাত্র 10 কোটি টাকার জন্য কোনো মেয়েকে তুলে আনবে না। ওই ছেলেগুলো পুষ্পার ভাতিজিকে ধরে রেখে পুষ্পার হাত পা বেঁধে ফেলে আর তার সামনেই ভাতিজির সাথে দুষ্টামি করতে থাকে। পুষ্পার তো এটা সহ্য হয় না। এইখানে অস্থির লেভেলের একটা ফাইটিং সিন দেখা যায়। সবাইকে শেষ করার পর এবার লিডারের ভাতিজাকে শেষ করবে। তখন ওই ছেলের বাপ চলে আসে আর বাপের সামনেই পুষ্পা তাকে শেষ করে দেয়। স্ক্রিন শিফট হয়, দেখা যায় লিডার তার ভাইয়ের ছবিতে মালা দিচ্ছে। কিন্তু ঘটনা কি, দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে যায়। সেদিন ছেলেকে মারার পর তার বাবা পুষ্পার ভাতিজিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর তখন পুষ্পা তাকেও উপরে পাঠিয়ে দেয়। পুষ্পা ভাতিজিকে নিয়ে চলে আসে। এবার পুষ্পার সৎ ভাই তার ভুল বুঝতে পারে এবং তার মেয়ের বিয়ের দাওয়াত নিয়ে পুষ্পার বাড়িতে আসে। সবাই খুব খুশি হয়। অবশেষে দু পরিবার মিলে যায়। পুষ্পা খুশিতে কেঁদে ফেলে। এরপর আসে বিয়ের দিন। ধুমধাম করে বিয়ে হচ্ছে। পুষ্পা পুরো পরিবার নিয়ে সেখানে আসে। শ্রীভাল্লির সন্তান পেটে নড়াচড়া করে উঠলে সবাই আনন্দ করে। ঠিক এ সময় তাদের সামনে একটা ফুলের তোড়া দেখা যায় যেখানে একটা বম রাখা ছিল। দূর পাহাড়ে কেউ একজন রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ বুম। পুষ্পার পরিবারের সাথে কি হয়েছে সেই রহস্য রেখে এখানেই শেষ হয় পুষ্পা 2 এর গল্প। বাকি রহস্য রেখে দেওয়া হয়েছে পুষ্পা 3 এর জন্য। তো ভিউয়ার্স, কেমন লাগলো পুষ্পা 2 এর গল্প? আপনার কাছে কোনটি ভালো মনে হয়, পুষ্পা 1 নাকি 2? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।